আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিক উদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরিও অ্যাকাউন্টিং মেথড। আমাদের আজকে ক্লাসের বিষয় এইচএসসি 10 অধ্যায় 2 হিসাবের বইসমূহ, বিষয় বিশেষ জাবেদা, নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা। তো বিশেষ জাবেদা আসলে পৃথক কোনো জাবেদা না। আসলে বিশেষ জাবেদা হচ্ছে সাধারণ জাবেদায় বিশেষভাবে উপস্থাপিত একটি বিশেষভাবে উপস্থাপিত করা হয়। যে সমস্ত প্রতিষ্ঠান বৃহৎ আকারে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যখন র্যান্ডামলি লেনদেন ঘটতে থাকে, খুব বড় আকারের প্রতিষ্ঠানে যেখানে প্রচুর লেনদেন সংঘটিত হয়, সেক্ষেত্রে একজন হিসাবরক্ষকের পক্ষে স্বাভাবিকভাবে জাবেদা মেনটেন করা কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সাধারণভাবে জাবেদা মেনটেন না করে বিশেষভাবে উপস্থাপন করে থাকে। সেক্ষেত্রে পূর্ব থেকেই ছক কাটা থাকে এখন সহজভাবে, যাতে জাবেদা সংরক্ষণ করা যায়। তো আমরা এখানে আলোচনা করছি আজকে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, নগদ প্রাপ্তি জাবেদায় স্বাভাবিকভাবে যাবতীয় নগদ প্রাপ্তি হিসাবভুক্ত করা হয়। তো এখানে নগদ প্রাপ্তি বলতে নগদ প্লাস আরও নগদ সমতুল্য আছে। চেক এবং এটিএম কার্ড বাবদ যদি প্রাপ্তি হয়, সেটাও নগদ প্রাপ্তি। তাই এবং নগদ প্রাপ্তি জাবেদায় যাবতীয় নগদ প্রাপ্তি, সেখানে চেক প্রাপ্তি, এটিএম কার্ড প্রাপ্তি নগদ হিসাবে গণ্য করা হয়। এগুলো নগদ সমতুল্য। তো এখানে নগদ প্রাপ্তি জাবেদায় আসলে প্রাপ্তি সংক্রান্ত যে লেনদেনগুলো, সেগুলো যদি আমরা জাবেদা এবং খতিয়ান করি, মুখে মুখে জাবেদা করে নিয়ে যদি পোস্টিং দিই, খুব সহজেই পোস্টিং হয়ে যাবে। তো আমরা প্রথমে জেনে নিই আসলে আমাদের যে উদ্দেশ্য অনুসারে যে লেনদেনের শ্রেণীবিভাগ 15টি, সেখান থেকে কোন কোন উদ্দেশ্যের মাধ্যমে নগদ প্রাপ্তি ঘটে। তো সেটা আমরা একটু ধারণা নিয়ে নিই। যে উদ্দেশ্য নম্বর 1, মূলধন বিনিয়োগ, এটা হচ্ছে প্রাপ্তি। তারপরে 5, আয়ের জন্য আয় থেকে প্রাপ্তি। 6, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি। 9, ঋণ গ্রহণ প্রাপ্তি। 10, সম্পত্তি বিক্রয় থেকে প্রাপ্তি। 11, অনার্জিত আয় প্রাপ্তি। মোট 6টি উদ্দেশ্যের মাধ্যমে নগদ প্রাপ্তি ঘটে। তো আমরা এমন একটা উদাহরণ দেখব, যেটার মাধ্যমে এখানে যাবতীয় প্রাপ্তি সংগঠিত হয়েছে। তো আমরা প্রথমে আসলে কলামগুলো কি হবে এই নগদ প্রাপ্তি জাবেদায়। প্রথমে হচ্ছে তারিখ, তারপরে ক্রেডিট হিসাব কাজ। যেহেতু আমরা এখানে নগদে পাবো বিভিন্ন উদ্দেশ্য থেকে আমরা যে নগদ পাবো, ক্রেডিট হিসাব খাত, তারিখের পরে ক্রেডিট হিসাব খাত, তারপর রেফারেন্স বা সূত্র, তারপর ডেবিট, ক্রেডিট। এবং ডেবিট দিকে কি হবে, আমরা ডেবিটে মূলত নগদান। আর তারপরে আমরা যদি দেনাদারের কাছ থেকে, দ্যাট মিনস প্রাপ্য হিসাব থেকে টাকা আদায় করার সময় ছাড় দিই, সেটা বাট্টা খরচ, তাহলে বাট্টা খরচ হবে ডেবিটে, তাহলে নগদান আর বাট্টা খরচ হবে। আর ক্রেডিটে কি হবে, ক্রেডিটে এখানে যেহেতু উদ্দেশ্য 1 থেকে হচ্ছে মূলধন আনয়ন, মূলধনটা অন্যান্য হিসাবে হবে। তারপরে হচ্ছে 5 হচ্ছে আয় বাবদ প্রাপ্তি। তো আয়টা সাধারণত বিক্রয় বাবদ আয় হয়, বিক্রয়টা তো বিক্রয় কলামে বসবে। আর অন্যান্য বাবদ যদি আয় হয়, তাহলে ওটা অন্যান্য হিসাবে বসবে। তারপরে 6 হচ্ছে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি, এটা প্রাপ্য হিসাবে বসবে। তারপরে 9
ঋণ গ্রহণ বাবদ প্রাপ্তি, এটা অন্যান্য হিসাবে ঋণ বসবে। তারপরে সম্পত্তি বিক্রয় থেকে প্রাপ্তি 10, সেটাও সম্পত্তি অন্যান্য হিসাবে বসবে। আর 11 হচ্ছে অনার্জিত আয় থেকে প্রাপ্তি, অনার্জিত আয় অন্যান্য হিসাবে বসবে। তো এইগুলোই হচ্ছে, তাহলে আমরা প্রাপ্তি সংক্রান্ত উদ্দেশ্যগুলো বুঝলাম। তাহলে আমরা এখন একটা অঙ্ক দেখব, যাতে আমরা যাবতীয় প্রাপ্তির ব্যবহার আছে এরকম একটা উদাহরণ এখানে করে দেওয়া আছে। আমরা এটা দেখে নিলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম কি কি ঘর হবে। আবার বলছি, তারিখ হবে ক্রেডিট হিসাব খাত, রেফারেন্স বা সূত্র, আর ডেবিটে শুধু নগদান আর বাট্টা খরচ। আর ক্রেডিট হিসাব খাতে হবে যেহেতু বিক্রয় হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রধান আয়, বিক্রয় একটা কলম হবে, দেনাদার বা প্রাপ্য হিসাব আর একটা কলম হবে, আর একটা হবে অন্যান্য হিসাব। তাহলে আমরা দেখি যে জনাব নোমানের ব্যবসায় 2018 সালের জুন মাসে নিম্নোক্ত প্রাপ্তিসমূহ সংঘটিত হয়েছে। তো এখানে শিক্ষার্থীদের উদাহরণ দেখে যাতে অঙ্ক বুঝে নিতে পারে, এই জন্য পাশে উদ্দেশ্য নম্বরগুলো দেওয়া আছে। প্রথমে অতিরিক্ত মূলধন আনয়ন করেন 20,000 টাকা। তো এটা আমরা জানি, উদ্দেশ্য নাম্বার 1 মূলধন আনয়নের জন্য। মূলধন কথাটি মুখে উচ্চারণ হয় মূলধন সি প্লাস ক্রেডিট। মূলধন কিভাবে বৃদ্ধি পাচ্ছে? নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, তাই খতিয়ানের নিয়ম অনুসারে এখানে জাবেদা খতিয়ান দুটাই আমাদের চিন্তায় আনতে হবে, যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, তাই নগদান হিসাবে ডেবিট কলাম, নগদান হিসাবে টাকা বসবে কি নামে? মূলধন নামে, মূলধন নামে। তো মূলধন ক্রেডিট, মূলধন আবার অন্যান্য হিসাবে বসলো। আবার বলছি, এটা হচ্ছে এক মূলধন আনয়নের জন্য মূলধন হচ্ছে ক্রেডিট আর নগদান হচ্ছে ডেবিট। যেহেতু নগদান ডেবিট, তাই নগদের ঘরে টাকা বসবে, নগদের ডেবিট ঘরে টাকা বসলো কি নামে? মূলধন নামে। তাহলে মূলধন ক্রেডিট কলামে টাকা বসবে। তারপর নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। যেহেতু ক্রয় করার সময় নগদ প্রদান করা হয়, যদি ক্রয় নগদে করা হয় তাহলে ওই পণ্য ফেরত দিলে নগদ টাকা ফেরত পাওয়া যায়। তাহলে এটাও প্রাপ্তি সংক্রান্ত। তার মানে নগদে ক্রয়কৃত যদি পণ্য ফেরত দেওয়া হয়, সেটাও প্রাপ্তি সংক্রান্ত জাবেদা হিসাবভুক্ত হবে। তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য 4 খরচের জন্য। এটা একটু এক্সেপশনাল, যে আমরা নগদ প্রাপ্তি উদ্দেশ্য বলার সময় এটা উল্লেখ করে নিই, এটা একটা ব্যতিক্রম। তাহলে এটা হচ্ছে যাবে 4 খরচের জন্য। খরচের নাম ক্রয় ফেরত ই মাইনাস, ক্রয় ফেরত ক্রেডিট, আর ক্রয় খরচ হ্রাস পাচ্ছে কিভাবে? নগদে, নগদান ডেবিট। তাহলে নগদান ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাই নগদের ডেবিট কলামে টাকা বসবে, নগদের ডেবিট কলামে 1000 কি নামে? ক্রয় ফেরত নামে। আর ক্রয় ফেরত তো আলাদা কলাম নেই, তাই এটা অন্যান্য হিসাবে বসেছে 1000 টাকা। তারপরে 7 তারিখে নগদ বিক্রয়। তো আমরা এটা তো একেবারে আমাদের খুব সহজ একটা জার্নাল, যে 5 আয়ের জন্য আয়ের নাম বিক্রয় আর প্লাস বিক্রয় বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, নগদান এ প্লাস। তাহলে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাই নগদের ডেবিট কলামে টাকা বসেছে, আর বিক্রয় ক্রেডিট, তাই বিক্রয় ক্রেডিট কলামে টাকা বসেছে। ক্রেডিট হিসাব কাছে কিছু লিখতে হবে না। এখানে মূলত যেগুলো অন্যান্য হিসাবে যাবে বা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকবে, সেগুলো এই ক্রেডিট হিসাব খাতে বসবে। এক হচ্ছে অন্যান্য হিসাবে যেগুলো বসবে সেগুলো ক্রেডিট হিসাব খাতটা বসবে। আর তাছাড়া যদি কোনো ব্যক্তির কাছ থেকে, বিশেষ করে দেনাদারের কাছ থেকে আদায় হয়, সেই দেনাদারের নামটা এই ক্রেডিট হিসাব খাতে বসবে। তাহলে আমরা গেলাম 7 তারিখ। 9 তারিখ বিক্রয়ের জন্য অগ্রিম পাওয়া গেল। এটা উদ্দেশ্য নাম্বার 11 অনার্জিত আয়ের জন্য। তো অনার্জিত আয়ের নাম হচ্ছে অনার্জিত বিক্রয়। আর এল প্লাস, তাই ক্রেডিট। অনার্জিত বিক্রয় নামক দায় বৃদ্ধি পাচ্ছে, এল প্লাস ক্রেডিট কিভাবে? নগদে, নগদান এ প্লাস ডেবিট। তাহলে 9 তারিখে নগদান হিসাব ডেবিট, অনার্জিত বিক্রয় ক্রেডিট। তাহলে নগদের ডেবিট কলামে বসবে 9 তারিখ, নগদের ডেবিট কলামে 2000 টাকা নগদ ডেবিট, অনার্জিত বিক্রয় ক্রেডিট। ক্রেডিট হিসাব খাত হচ্ছে অনার্জিত বিক্রয়। তো অনার্জিত বিক্রয়ের টাকাটা অবশ্যই অন্যান্য হিসাবে বসবে 2000 টাকা।
তারপরে 16 তারিখ তাসনিমের নিকট হতে ঋণ গ্রহণ, এটা উদ্দেশ্য নয়, ঋণ গ্রহণের জন্য ঋণ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে ঋণ এল প্লাস, তাই ক্রেডিট, ঋণ দায় বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, নগদান এ প্লাস ডেবিট, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাই 16 তারিখে নগদান হিসাবে ডেবিট কলামে বসেছে কি নামে? তাসনিম ঋণ হিসাবে। আর ঋণের যেহেতু আলাদা কলাম নাই, তাই এটা অন্যান্য হিসাবে বসেছে। ঠিক একইভাবে 18 তারিখ পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয়, 10 সম্পত্তি বিক্রয়ের জন্য, 10 সম্পত্তি বিক্রয়ের জন্য। এখানে সম্পত্তি কথাটি মুখে আসছে, এখানে সম্পত্তির নাম অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম এ মাইনাস, অফিস সরঞ্জাম সম্পত্তি কমে যাচ্ছে, অফিস সরঞ্জাম ক্রেডিট। আর কিভাবে? নগদে, নগদান এ প্লাস ডেবিট। তাহলে জার্নাল হচ্ছে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট। তাহলে 18 তারিখে নগদের ডেবিট কলামে 2500 টাকা বসবে কি নামে? অফিস সরঞ্জাম নামে। অফিস সরঞ্জামে যেহেতু আলাদা কলাম নাই, তাই এটা অন্যান্য হিসাবে বসেছে। ঠিক একইভাবে আরেকটা আছে যে জনাব কামালের নিকট 5000 টাকা পাওনা নিষ্পত্তি সাপেক্ষে 4800 টাকা পাওয়া গেল। 6 প্রাপ্য অর্থ আদায়ের জন্য, এখানে প্রাপ্য কথাটি মুখে উচ্চারণ হচ্ছে প্রাপ্য। এখানে কি প্রাপ্য? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব এ মাইনাস ক্রেডিট, প্রাপ্য হিসাব সম্পত্তি কমে গেল কিভাবে? নগদে, নগদান এ প্লাস ডেবিট, নগদান এ প্লাস ডেবিট। আর এখানে যেহেতু নিষ্পত্তি কথাটা আছে, তার মানে এখানে ছাড় দেওয়া হয়েছে, এখানে ছাড়ের নাম হবে বাট্টা খরচ, বাট্টা খরচ 200 টাকা। যেহেতু 5000 টাকা পাওনা নিষ্পত্তির সাপেক্ষে 4800 টাকা পাওয়া গিয়েছে, তাই এখানে বাট্টা খরচ 200 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, বাট্টা খরচ ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে নগদ ডেবিট, তাই নগদের ডেবিট কলামে 4800 টাকা, আর বাট্টা খরচ ডেবিট, তাই বাট্টা খরচের ডেবিট কলামে 200 টাকা, এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 5000 টাকা। এখানে যেহেতু প্রাপ্য হিসাবের নাম আছে, দেনাদারের নাম আছে জনাব কামাল, তাই ক্রেডিট হিসাব খাতে জনাব কামাল হবে। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন নগদ প্রাপ্তি জাবেদা দেখলাম। তো এখানে দেখা গিয়েছে যে ডেবিটগুলো যোগ করলে দেখা যাচ্ছে আমাদের 60,500 টাকা হয়, ক্রেডিটগুলো এই যে ডেবিট হচ্ছে 60,300 এবং 200 যোগ করলে 60,500। ঠিক একইভাবে এই ক্রেডিট হিসাব যোগ করলেও 60,500, এই দুটির যোগফল সর্বদা সমান হয়। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা নগদ প্রাপ্তি জাবেদা দেখলাম। এবার আমরা দেখব নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা করার আগে আমরা উদ্দেশ্য নম্বরগুলো দেখে নিই যে কোন কোন উদ্দেশ্যে আমাদের নগদের প্রদান ঘটে। সেটা হচ্ছে 2 অগ্রিম খরচের জন্য, অগ্রিম খরচের জন্য প্রদান, 3 সম্পত্তি ক্রয়ের জন্য প্রদান, 4 খরচের জন্য প্রদান, 7 দায়ী পরিশোধের জন্য প্রদান, 8 উত্তোলনের জন্য প্রদান। মোট 5টি উদ্দেশ্যের মাধ্যমে নগদ অর্থের প্রদান ঘটে। তো নগদ প্রদান জাবেদা শুধু নগদ প্রদান যে হিসাবভুক্ত হবে তা না, এটা আমরা এর আগেও নগদ প্রাপ্তি জাবেদায় বললাম যে চেক এবং এটিএম কার্ড এই দুটো নগদ প্রাপ্তি হিসাবে গণ্য হবে, এগুলোকে নগদ সমতুল্য বলে। ঠিক প্রদানের ক্ষেত্রেও তাই, নগদ প্রদান জাবেদায় যাবতীয় নগদ এবং নগদ সমতুল্য চেক ও এটিএম কার্ড প্রদান হিসাবভুক্ত করা হয়। তাহলে আমরা নগদ প্রদান জাবেদায় কলামগুলো দেখে নিই। নগদ প্রদান জাবেদায় প্রথমে তারিখ, তারপর চেক নাম্বার। চেক নাম্বার আমরা যদি চেকের মাধ্যমে প্রদান করে থাকি তাহলে অবশ্যই চেক নাম্বার হবে। আর ডেবিট হিসাব খাত, কারণ আমরা বিভিন্ন বাবদ নগদ প্রদান করে থাকি, সেই ডেবিট হিসাব খাত। তারপর সূত্র বা রেফারেন্স। আর ডেবিট কি হবে, যেহেতু আমরা এখানে বললাম যে কোন কোন উদ্দেশ্যে প্রদান ঘটে, তো এখানে ডেবিট কলাম হবে ক্রয়। যেহেতু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রধান খরচের নাম ক্রয়, তাহলে ক্রয় বাবদ প্রদান করা হয়, ক্রয় হবে। তারপরে এই যে প্রদেয় হিসাব, 7 দায় পরিশোধের জন্য দায়ের নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাছাড়া অন্যান্য দায় পরিশোধ করলে সেটা অন্যান্য কলামে বসবে। তাছাড়া আমরা সম্পত্তি ক্রয় করতে পারি, সেটা অন্যান্য হিসাবে বসবে। তাহলে ডেবিট কলাম 3টি, ক্রয়, প্রদেয় হিসাব, অন্যান্য হিসাব। আর ক্রেডিট হচ্ছে আমরা যেহেতু প্রদান জাবেদা, তাই নগদ প্রদান করে থাকি, নগদ কলাম। আর নগদ পাওনাদারকে যদি বাট্টার সময়ের মধ্যে পরিশোধ করি সেখানে আমরা ছাড় পাবো, সুতরাং বাট্টায় আরেকটা কলাম হবে। তাহলে প্রদান জাবেদায় ডেবিট কলামে তিনটা নাম হবে, আর ক্রেডিট কলামে 2টি হবে।
তাহলে আমরা এটা নগদ প্রদান জাবেদার আমরা কলামগুলো দেখে নিলাম। এখন আমরা একটা অঙ্ক উদাহরণ দেখব যেখানে সব ধরনের প্রদান হিসাবভুক্ত করা আছে। তো আমরা এই যে উদাহরণ 10, এখানে এমন একটা অঙ্ক নেওয়া হয়েছে যেখানে সব প্রদান লেনদেন সংগঠিত আছে, সেই অঙ্কটা আমরা দেখব। তাহলে এখানে আমরা জানলাম যে মোট 5টি উদ্দেশ্যের মাধ্যমে নগদ প্রদান ঘটে, সেটা হচ্ছে 2, 4, 2, 3, 4, 7, 5, 7, 8। এখানে আরেকটা ব্যতিক্রম, নগদ প্রাপ্তি জাবেদায় একটা ব্যতিক্রম ছিল যে নগদে ক্রয়কৃত পণ্য যদি আমরা ফেরত দিই সেখানেও নগদ প্রাপ্তি ঘটে। ঠিক এখানেও তাই, যদি নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসে তাহলেও নগদ প্রদান সংগঠিত হয়। এটা একটা বাড়তি, তার মানে মোট 6টি উদ্দেশ্যের মাধ্যমে নগদ প্রদান সংগঠিত হয়, এটা আমরা দেখব। তাহলে আমরা যথারীতি স্প্লিট অফ করে নিই আমাদের বোঝার সুবিধার্থে, একই সাথে অঙ্ক এবং আমরা সমাধান যাতে বুঝে নিতে পারি। তাহলে প্রথমে 2 মাসের ভাড়া প্রদান, উদ্দেশ্য 2, অগ্রিম খরচের জন্য অগ্রিম খরচ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে অগ্রিম খরচের নাম অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, এ প্লাস ডেবিট কিভাবে? নগদে, নগদান এ মাইনাস ক্রেডিট। তাহলে অগ্রিম ভাড়া বাবদ প্রদান করছি। এখানে অগ্রিম ভাড়া যেহেতু কোনো কলাম নেই, অন্যান্য কলামে বসবে অগ্রিম ভাড়া ডেবিট, অন্যান্য কলামে বসলো অগ্রিম ভাড়া ডেবিট, নগদ ক্রেডিট, আর নগদের ঘরে বসলো কি বাবদ? ডেবিট অগ্রিম ভাড়া। ডেবিট হিসাব খাতে বসবে অগ্রিম ভাড়া। যেহেতু চেক নাম্বার নাই তাই আমরা চেক নাম্বার বসাতে এখানে পাচ্ছি না। তাহলে কি হলো? অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া নামে কোনো কলাম নাই, অন্যান্য হিসাব আছে, তাই অন্যান্য হিসাবে বসলো অগ্রিম ভাড়া ডেবিট, নগদ ক্রেডিট। এরপর 5 তারিখ নগদে পণ্য ক্রয়। 4 খরচের জন্য খরচের নাম ক্রয় ই প্লাস ডেবিট, ক্রয় খরচ বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, নগদান এ মাইনাস ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট, নগদ ক্রেডিট। তাহলে ক্রয়ের কলাম আছে, ক্রয় কলামে বসলো 8,000 টাকা, ক্রয় ডেবিট, নগদ ক্রেডিট, ক্রয়ের ঘরে এবং নগদের ঘরে। আর যেহেতু এখানে ডেবিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত দুটিই দেওয়া আছে, এই জন্য ডেবিট হিসাব খাতে আর কোনো নাম বসবে না। এই বিষয়টা আরেকবার উল্লেখ করছি, নগদ প্রাপ্তি জাবেদায় যেমন ক্রেডিট হিসাব খাতে বিক্রয় বসানো হয় না, ঠিক নগদ প্রদান জাবেদায় ক্রয়টাও ডেবিট হিসাব খাতে বসানো হয় না। কেন বসানো হয় না? যেহেতু এখানে ক্রয় এবং নগদ উভয় টাকাটাই তার নির্দিষ্ট কলামে বসেছে। এখানে ডেবিট হিসাব খাত, ক্রেডিট হিসাব পৃথকভাবে দুটি কলাম আছে, এই জন্য ডেবিট হিসাব খাতে কোনো এন্ট্রি লেখার প্রয়োজন হয়নি। 9 পাওনাদার আজমকে 28 নম্বর চেক প্রদান 13,800 টাকা এবং বার্তার প্রাপ্তি 1200 টাকা। এটা আমরা জানি, পাওনাদার আজমকে প্রদান করলাম 7 দায় পরিশোধের জন্য। দায়ের নাম প্রদেয় হিসাব এল মাইনাস ডেবিট, প্রদেয় হিসাব দায় কমে গেল কিভাবে? নগদে, নগদান এ মাইনাস ক্রেডিট। আর যেহেতু বার্তা পাচ্ছি, বার্তায় এ আর প্লাস ক্রেডিট। তাহলে প্রদেয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, বার্তায় ক্রেডিট। তাহলে প্রদেয় হিসাব কলামে বসবে 13,800 আর 1200, 15,000 টাকা। ক্রেডিট প্রদেয় হিসাব ডেবিট 15,000 টাকা, নগদ ক্রেডিট 13,800 টাকা আর 1200 টাকা বার্তা আই ক্রেডিট। এবং যেহেতু এটা পাওনাদার নাম আছে আজমকে, তাই আজম ডেবিট হিসাব খাতে আজম বসবে। তাহলে আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদারের কাছ থেকে যখন টাকা পাওয়া যায়, দেনাদারের নাম থাকে, তখন আমরা ক্রেডিট হিসাব খাতে লিখি। ঠিক একইভাবে প্রদান জাবেদায় যদি আমরা কোন পাওনাদারকে প্রদান করছি যদি নাম থাকে, সেই নামটা আমাদের ডেবিট হিসাব খাতে লিখতে হবে। তারপরে 15 তারিখে একটি চেয়ার ও একটি টেবিল ক্রয়। 3 সম্পত্তি ক্রয়ের জন্য সম্পত্তি কথাটি মুখে আসছে, এখানে সম্পত্তির নাম আসবাবপত্র এ প্লাস তাই ডেবিট, আসবাবপত্র সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, নগদ এ মাইনাস ক্রেডিট। তাহলে আসবাবপত্র ডেবিট, নগদ ক্রেডিট। তাহলে আসবাবপত্র এখানে 15 তারিখে আসবাবপত্র যেহেতু আলাদা কলাম নেই, তাই আসবাবপত্র ডেবিট, অন্যান্য হিসাবে বসবে আসবাবপত্র ডেবিট। আর নগদের কলাম তো আছেই, নগদান হিসাবে ক্রেডিট কি নামে? আসবাবপত্র নামে। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে নগদ প্রাপ্তি জাবেদায় বললাম যে
যেটা যে নামে কলাম থাকবে না সেটাই অন্যান্য হিসাবে বসবে। এই প্রধান জাবেদাও তাই, যেটা যে আমরা যে ডেবিট হিসাব খাতের আলাদা কলাম না থাকবে সেটাই অন্যান্য হিসাবে বসবে। 15 তারিখ গেল, এবার 19 তারিখ নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত। আমরা যে নগদে পণ্য বিক্রি করেছিলাম সেটা ফেরত আসছে। তো নগদে বিক্রি করলে এটা উদ্দেশ্য নম্বর 5 আয়ের জন্য, আর যদি ফেরত আসে এটাও উদ্দেশ্য 5 আয়ের জন্য। আয় কথাটি মুখে আসছে, এখানে আয়ের নাম বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত আর মাইনাস, তাই ডেবিট কিভাবে? নগদে। তাহলে বিক্রয় ফেরত ডেবিট আর মাইনাস, বিক্রয় ফেরত আর নগদান এ মাইনাস ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত যেহেতু আলাদা কলাম নেই, বিক্রয় ফেরত আলাদা কলাম নেই, তাই অন্যান্য হিসাবে বসেছে। অন্য বিক্রয় ফেরত ডেবিট, নগদ ক্রেডিট আর নগদে ঘরে বসেছে কি নামে? বিক্রয় ফেরত নামে। লাস্ট ওয়ান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা নেন। এটা হচ্ছে উদ্দেশ্য নম্বর 8 উত্তোলনের জন্য। উত্তোলন কথাটি মুখে উচ্চারণ হচ্ছে উত্তোলন সি মাইনাস, তাই ডেবিট ও মূলধন কমে যাচ্ছে কিভাবে? নগদে। নগদান এ মাইনাস ক্রেডিট। তাহলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। উত্তোলন ডেবিটে যেহেতু আলাদা কলাম নেই তাই হচ্ছে অন্যান্য ঘরে বসবে। 24 তারিখ উত্তোলন, এই যে অন্যান্য হিসাবে বসেছে 5,000, আর নগদে ঘরে বসেছে। আর হচ্ছে ডেবিট হিসাব খাতে হচ্ছে উত্তোলন বসেছে। তাহলে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখছি নগদ প্রাপ্তি জাবেদার মতোই একইভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট যদি যোগ করি, ডেবিট হিসাব খাতে 3টা কলাম আছে, ক্রয়, প্রদেয় হিসাব, অন্যান্য হিসাবে 3টা যোগ করলে দেখা যাচ্ছে 47,000। ঠিক একইভাবে ক্রেডিট হিসাব খাতে যে দুটি কলাম আছে, বাটাই এবং নগদ, এই দুটি যোগ করলেও 47,000। তার মানে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় ডেবিট ক্রেডিট অবশ্যই মিলে যাবে। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।